এমনকি হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যারা সেই স্লোগান দিয়ে দিয়ে হামলায় অংশ নিয়েছিল তাদের পক্ষ থেকে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ, তাদের হাতে ধারালো অস্ত্র দেখেছি আমরা, দেশীয় বিভিন্ন অস্ত্র, ইটপাটকেল ছুঁড়ে সেই এমনভাবে হামলা করা হয়েছিল। শেষ পর্যন্ত সেনাবাহিনী বাধ্য হয়ে তারা ফায়ার ওপেন করেছে। তারা বেশ কিছু গুলি বর্ষণ করেছে, ফাঁকা গুলির মাধ্যমে হামলাকারীদেরকে পিছু হটতে বাধ্য করেছে। কিন্তু খুব বেশিক্ষণ সেনা সদস্যরা সেখানে থাকেনি। সেনা সদস্যরা যেই এনসিপি নেতৃবৃন্দকে যে বহরে যে বেশ কিছু গাড়ি ছিল সেই গাড়িগুলো সহ তারা আবারও পেছনের দিকে অর্থাৎ শহরের দিকে ডিসি অফিসের দিকে চলে এসছে। তারা সেখানে অবস্থান নিয়েছে। কিন্তু উপস্থিত যে পুলিশ সদস্যরা ছিল, প্রায় শতাধিক পুলিশ সদস্য ছিল, তারা তাদের মতো সাধ্যমতো এই হামলাকারীদের পরবর্তীতে প্রতিরোধ করার চেষ্টা করেছে। কিন্তু শুরু থেকে আমরা যেটা বলছিলাম, সকাল থেকে বা তার আগে যদি বলি, সে রাত থেকেই এরকম হামলা করা হবে, সমাবেশ কোনোভাবে করতে দেওয়া হবে না, এই ধরনের নানা ধরনের হুমকি, নানা ধরনের পাল্টা হুমকি, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো গোপালগঞ্জে কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই হামলা পাল্টা হামলার এবং এনসিপির নেতৃবৃন্দ বলছিলেন যে গত রাত ছিল একটা গুজবের রাত। সেই গুজবের ভিতরে নানা রকম গুজব তো আছেই। এমনকি কোটালীপাড়া শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল আছে, সেই মাজার কমপ্লেক্স সেটিয়ে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশের নাম করে সেটা গুড়িয়ে দিতে পারে, এই গুজব সারা গোপালগঞ্জে ছড়িয়ে পড়েছিল। সেই গোপালগঞ্জের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এই কারণে রাত থেকেই আশঙ্কা করা হচ্ছিল গোপালগঞ্জে আজকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বা বড় ধরনের সংঘাত হতে পারে। সেই আশঙ্কার পর সকালবেলা আমরা যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখেছি তা যথেষ্ট মনে হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে মনে হয়নি যে এরকম পরিস্থিতি আজকে তৈরি হবে। এবং সেটা প্রথম সকালের হামলার ঘটনাটি আপনারা দেখেছেন যে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। যেই পথ দিয়ে পদযাত্রাটি গোপালগঞ্জে প্রবেশ করবে সেই পথেই এটি নির্জন জায়গায় এরকম হুমকি বা এরকম আশঙ্কার ভেতরে এরকম নির্জন জায়গায় একটি মাত্র গাড়ি 4 থেকে 5 জন পুলিশ সদস্য সহ কেন ছিল সেটাও ভাববার বিষয়। কারণ হামলার আশঙ্কা, হামলার হুমকি আগেই ছিল। হামলা করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে দৌড়ে পালাতে দেখা গেল। সেই ঘটনা দেখভাল করার জন্য ঘণ্টাখানিক পর আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই সড়কে যখন গিয়েছিলেন, তার উপর অতর্কিত হামলা করা হয়েছে, তার গাড়ি ভরে হামলা করা হয়েছে। সেখানেও তার ড্রাইভার সহ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পরও পুরো শহরে বোঝা যাচ্ছিল বা আশঙ্কা ছড়িয়ে পড়ে যে হয়তো আজকের সমাবেশকে ঘিরে বড় ধরনের সংঘাত হতে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় আমরা দেখেছিলাম যে পৌর চত্বরে এনসিপির নেতৃবৃন্দ হাতে করে খুবই অল্প সংখ্যক, কিছু মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল, কিছু আলেম ওলামারা এসছেন, সাধারণ মানুষ তাদের এসছেন। কিন্তু তারা সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের অপেক্ষায় ছিলেন, যেটা 11টা থেকে 11:30টার ভেতরেই সেই সমাবেশটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হওয়ার কথা। কিন্তু সেই ঘটনার পর অর্থাৎ বেলা 1:30টার দিকে হঠাৎ করে আমরা দেখলাম যে সমাবেশে যখন ঝুম বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টির ভিতরে অধিকাংশ সমাবেশে অংশ নেওয়া অধিকাংশ শ্রোতা দর্শক যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই স্থানীয় নেতৃবৃন্দ সহ সমাবেশের যে স্টেজ, সেই স্টেজের নিচে আশ্রয় নিয়ে ঠিক তখনই চৌরঙ্গি মোড়ের দিক থেকে অতর্কিত সমাবেশের পেছন দিক দিয়ে হামলা করা হয়। এবং সেই হামলার ঘটনায় আমরা দেখেছি হঠাৎ করে হামলায় তখন কিছু টোকাই ছিন্নমূল এবং সাথে ছাত্রলীগের স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশের পেছন থেকে যখন হামলা করা হয়েছিল তখন সমাবেশ একদমই ফাঁকা। সেই স্টেজের কাছাকাছি এসে ভাঙচুর করলো অতর্কিত, তারা হতচকিত হয়ে, আচমকা এই হামলায় হতচকিত হয়ে তারা সমাবেশ থেকে কিন্তু দৌড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিল। আপনি দেখছেন বৃষ্টি আবারও হামলাকারীরা যখন পুলিশের দিকে বেশ কয়েকটি ককটেল ছুঁড়েছে তখন পুলিশও পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছে, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে হামলাকারীদের পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা সে ঘটনা দেখছি।
মানে সময় যত যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার আগে আগে এই ঘটনা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশের অতিরিক্ত জনবল না আসলে এই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে পুলিশ সদস্যরা জানিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা আরও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে নিয়ে আসার, মোতায়েন করার আহ্বান জানাচ্ছে। সে ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টি, যেটা বলছিলাম, যখন বেলা 2টার দিকে এরকম অতর্কিত হামলা করে সমাবেশ পণ্ড করে দেওয়া হলো, তখন উপস্থিত যে এপিবিএন সদস্য এবং পুলিশের যে সদস্যরা ছিল তারা অসহায়ের মতো এনসিপি নেতৃবৃন্দ যারা ছিল দৌড়ে পালাচ্ছে, তাদের সাথে তারাও নিরাপদ স্থানে সরে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি। ন্যূনতম প্রতিরোধ তাদেরকে করা হয়নি। সেই ঘটনাটি নিয়ে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ পরবর্তীতে ক্ষোভ জানিয়েছেন। তখন এনসিপি নেতৃবৃন্দ কিছু দূর পৌর ভবনের পাশ থেকে আবার যখন নিজেরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলো, তখন এই হামলাকারীরা আবারও খালের অপর প্রান্ত থেকে চৌরঙ্গি মোড় থেকে এসে তারা বৃষ্টি আবারও সেখানে ককটেল নিক্ষেপ হচ্ছে, পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি। তুহিন, আপনি অবশ্যই নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। প্রান্ত থেকে, অর্থাৎ জি, ব্রিজের অপর প্রান্ত থেকে যেখান থেকে হামলা করা হয়েছিল সেদিক থেকে এসে আবারও পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে। তবে আমরা যেটা লক্ষণীয়, যে এখানে উপস্থিত পুলিশ সদস্য যারা ছিল এতক্ষণ, প্রায় 40 থেকে 50 জন পুলিশ সদস্য কয়েকটি ভাগে ভাগ হয়ে হামলাকারীদের বিভিন্ন প্রান্তে কিন্তু ঠেকিয়ে রাখার চেষ্টা এখনো অব্যাহত রেখেছেন। কিন্তু এখানে অতিরিক্ত জনবল আসা দরকার। যে এদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য মতো অতিরিক্ত জনবল না আসলে এরা কতক্ষণ টিকে থাকতে পারবে আমরা বুঝতে পারছি না। কারণ তারা যে রাবার বুলেট এবং দিয়ে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছেন, তাতে কতক্ষণ সময় তারা ঠেকিয়ে রাখতে পারবেন সেটাও আমাদের কাছে যথেষ্ট আশঙ্কার মনে হচ্ছে। সেই আশঙ্কার মধ্যে দিয়েই আমরা এই সংঘর্ষটা দেখছি, এখন চলছে। এবং পুলিশের মুহুর্মুহু টিয়ার শেলের মধ্যেও সড়ক থেকে কিন্তু হামলাকারীরা সরছে না। তারা সেখানে ভাসমান দোকানপাট, ভাসমান যা পাচ্ছে, কাঠের আসবাবপত্র যা যেখানে পাচ্ছে, পুলিশের চেকপোস্টের কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম, সেগুলোতে তারা আগুন দিয়ে মূল সড়কটিতে জড়ো হয়ে অবস্থান নিয়ে আছে। এবং পুলিশ বারবার অনুরোধ করছে তাদেরকে চলে যাওয়ার জন্য। পুলিশ বারবার অনুরোধ করছে তাদের চলে যাওয়ার জন্য, কিন্তু তারা যাচ্ছে না। তারা পাল্টা হামলা করেই যাচ্ছে, তারা পুলিশের প্রতি হামলা করেই যাচ্ছে। আমরা দেখছি এবং পুলিশ বারবার প্রতিরোধ করবার চেষ্টা করছে। তুহিন, আপনি একটু সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন, কারণ খুব সম্ভবত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও এদিকে হামলা করা হয়েছে, অর্থাৎ ধাওয়া করা হয়েছে। আমরা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখছেন, এটি আসলে সেই দুপুর থেকেই চলছে একটানা। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন এবং তিনি আমাদেরকে সবচেয়ে আপডেটটুকু জানাচ্ছিলেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে ধাওয়া করা হয়েছে এবং পুলিশের যে পরিমাণে লোকজন এবং জনবল, সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল মনে হচ্ছে। ইতোমধ্যে ফোর্সের সংখ্যা আরও বাড়ানো উচিত বলে আমার সহকর্মী মনে করছে, জানাচ্ছিল। তবে এর আগে আমরা সেনাবাহিনীকেও যোগ দিতে দেখেছিলাম। সেনাবাহিনী কিছুক্ষণের জন্য এসেছিল, জলকামান নিক্ষেপ করেছিল, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট ছুড়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের যে পরিমাণে কর্মী অবস্থান করছে এবং তারা যেভাবে ককটেল নিক্ষেপ করছে, তাতে করে আসলে এই পরিস্থিতি খুব সহসাই নিয়ন্ত্রণ করবার
চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম। হামলা, আগুন, ভাঙচুর, তীব্র উত্তেজনার মধ্যে গোপালগঞ্জের এই অবস্থা চলছে এবং এর আগে যেমনটি আপনারা দেখেছিলেন এনসিপির পক্ষ থেকে সমাবেশ শেষ করবার যে একটি প্রস্তুতি চলছিল, শেষ করবার পরে মাদারীপুরে যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে আবারও হামলা করে ছাত্রলীগ এবং তখন থেকেই এই দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ 2 ঘন্টার বেশি সময় ধরে চলছে এবং এর আগের দফায় যখন 1:30টার সময় আমরা একবার দেখেছিলাম